বিজ্ঞপ্তি করোনা রোগের ভাইরাসের দ্বারা আপনি সহজেই সংক্রমিত হতে পারেন, তাই চেষ্টা করুন সাধারণ নিয়ম মেনে চলতে। বিআরটিভির এই আইএমটি সম্পূর্ণ ওয়েব ভিত্তিক, তাই ইন্টারনেট সংযোগের উপর ভিত্তি করে ভিডিও বা অডিও কোয়ালিটি তারতম্য হতে পারে। বিজয় টিভির বিশেষ আয়োজন ওয়েব টক উইথ নাইলা বাড়ি। সুপ্রিয় দর্শক, চলে এসেছি ওয়েব টক উইথ নাইলা বাড়ি নিয়ে। আমরা সত্যি খুব দুঃখিত, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হওয়ার কারণে একটু দেরি হয়ে গেছে। তবে হ্যাঁ, আমরা কিন্তু ছিলাম ফেসবুকে। আমাদের সাথে আজকে আছেন আমাদের গেস্ট, যারা আসলে করোনা বা এই মহামারীতে একটা সাইলেন্ট যোদ্ধা হিসেবে কাজ করছে, নীরব যোদ্ধা। তাদেরকে আমরা অনেকেই জানি না, চিনি না, দেখিনি, কিন্তু আজকে আমার মনে হলো যে কেন বিজয় টিভি দর্শক যারা আছেন তারা কেন তাদেরকে দেখবেন না। এরকম অনেকেই আছেন যারা দিনের পর দিন অনেক রকমের কষ্ট করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, হয়তো বা পর্দার পেছনে হলেও সেটা কিন্তু আমাদের অনেকেরই চোখের সামনে। আমাদের সাথে আছেন এই বছরে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3281 এর ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ খায়রুল আলম। আমাদের সাথে আরো একজন আছেন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট, অর্থাৎ আগামী বছরে যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন, মোহাম্মদ রুবায়েত হোসেন। এবং সুদূর অস্ট্রেলিয়া থেকে আরেকজন করোনা যোদ্ধা, যিনি কিনা নীরবে অনেক কষ্ট করে যাচ্ছেন, ডক্টর নাজমুন লাইলা। কেমন আছেন আপনারা? আমি যদিও একবার জিজ্ঞেস করেছি, সেটা ফেসবুকে চলে গেছে, কিন্তু এখন আমাদের দর্শকদের জন্য যদি আপনারা বলেন একবার কেমন আছেন, দর্শকদের, বিজয় টিভির দর্শকদের জন্য একবার একটা শুভেচ্ছা দিয়ে দিন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সবাইকে শুভেচ্ছা, দর্শকদের শুভেচ্ছা এবং আমার সাথে যারা আছেন সকলকে শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আছি, দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ নালা, আমি ভালো আছি এবং যারা আজকে দর্শকরা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম আপার সাথে, লাইলা আপার সাথে, তবে এই কথাটা আমরা একটু নতুন করে শুনতে চাই। প্রথমে যে লাইলা আপা, আপনি যখন শুরু করলেন আসলে করোনা নিয়ে কাজ শুরু করলেন, তখন আপনার অবস্থাটা কি ছিল? এবং তারপরে ধীরে ধীরে তো একটা চেঞ্জ এসেছে, আমরা অনেক কিছু জানতে পেরেছি। সেই জায়গাগুলোকে আপনি কিভাবে মডিফাই করেছেন? এবং আমরা দেশে থেকে আসলে বাইরের দেশের কথা জানতে চাই এই কারণে, তাতে হয়তো বা কিছু শিখতে পারবো। এবং আমাদের সাথে যে দুজন লিডার আছেন তারা অনেকের ওপরে সেই প্রভাব খাটাতে পারেন, কারণ তারা একটা কথা বললে মানুষ এই কথাগুলো শুনে। অবভিয়াসলি আমার মনে হয় আপনি যদি কোনো বিষয় নিয়ে কথা বলেন, সেটা হয়তো বা আমাদের জন্য একটা পজিটিভ দিক হতে পারে। শুধু তাই না, এখানে আমাদের ফেসবুকে অনেক দর্শক আছেন, এছাড়া বিজয় টিভিতে অনেক দর্শক আছেন, তারাও দেখবেন, তারাও নিশ্চয়ই শিখতে পারবেন। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেটা যদি আরেকবার একটু বলতেন। ধন্যবাদ নাইলা আপনাকে। আসলে হ্যাঁ, কথা বলছিলাম যে আমরা কিভাবে পর্দার পেছনে থেকে কিছু কাজ করছে আমাদের যে রোটারিয়ানদের, ওনাদের কথা শুনলেন কিছুক্ষণ আগে। এবং আমরাও যারা ডাক্তার আছি দেশে অথবা দেশের বাইরে, আমরা সবাই চেষ্টা করছি যে যেখান থেকে পারি এই করোনার সময় মানুষকে কিছু হলেও সাহায্য করার। এবং একটা জিনিস খুব খুশি হচ্ছি দেখে যে আসলে অনেকভাবে, শুধু একটা স্পেসিফিক ওয়েতে না, অনেক রকম পদ্ধতিতেই সবাই তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে। অ্যাজ এ ডাক্তার আমরা যারা আছি দেশের বাইরে, তারাও বিভিন্নভাবে কানেক্ট হচ্ছি। এবং এখন ডিজিটাল কমিউনিকেশনটা এত ভালো যে এটা আমাদেরকে খুব হেল্প করছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কানেক্ট হতে এবং বাংলাদেশের ডাক্তারদেরকে অথবা এখানে সাথে আমাদের যে ইনফরমেশন গুলা শেয়ার করতে। এবং যেটা বলেছি আমি, কয়েকটা অনলাইন গ্রুপ যেগুলো আছে সেগুলোর মাধ্যমে এবং কিছু কিছু আমাদের ফ্রেন্ডদের গ্রুপদের মাধ্যমে আমরা কানেক্টেড হয়েছি। একটা গ্রুপের কথা বলছিলাম যেটা আমার বন্ধু ডক্টর সাকলাইন রাসেল তৈরি করেছে, ডেসপারেটলি সিকিং ডক্টরস। এবং সেখানে আসলে করোনার আগে থেকেই আমরা এই সেবাগুলো দিচ্ছিলাম, কিন্তু করোনার সময় একটা দেখলাম যে আসলে আমাদের এই হেল্প নেওয়ার রেটটা অনেক বেশি বেড়ে গেছে, কারণ মানুষ আসলে খুব ডেসপারেট, বিকজ ওই সিচুয়েশনে অনেকে বাইরে যেতে পারছে না, অনেকে বুঝতে পারছে না কি করবে। সো আমরা সবাই আসলে ওখানে যেভাবে পাচ্ছি, যখনই পাচ্ছি তাদেরকে রাইট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি, ইন এ ভিউ যে আসলে যাতে এই লোকগুলো যদি বাসায় থেকে কিছুটা সেবা পায় তাহলে আমাদের হসপিটাল সিস্টেমের উপরে চাপটা কম পড়বে।
সেই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট, এবং এটা শুধু আমি না, আসলে দেশের বাইরে থেকে আরো অনেকেই এভাবে করে হেল্প করার চেষ্টা করছে। আরেকটা যেটা আমি বলবো যে খুব সুন্দর, ভালো লাগে দেখলে যে আমাদের বন্ধুরা আমেরিকা, ইংল্যান্ড সবাই যেখানে আছে, সবাই মিলে আমরা আসলে এটা সাধারণ মানুষ হয়তো দেখতে পাই না, আমাদের নিজেদের যে ডক্টরস গ্রুপগুলো আছে ওগুলো করোনার শুরু থেকেই আমরা প্রথম থেকেই যোগাযোগ করছি যে আমেরিকাতে কি প্রোটোকল ইউজ করছে, ইংল্যান্ডে কি করছে যদি কারো এরকম সিভিয়ার স্টেজে চলে যায়, কোন ক্লিনিক্যাল ট্রায়াল গুলো এখনো রেজাল্ট বের হয়নি, বাট ওরা আমরা জানছি হসপিটাল থেকে যে সেই ইনফরমেশন গুলো শেয়ার করছে আমাদের কলিগদের সাথে ঢাকাতে, যাতে এবং বাংলাদেশের অন্যান্য জায়গাতে, যাতে তারাও ওই কারেন্ট ইনফরমেশন, একদম কাটিং এজ ইনফরমেশন গুলা বাংলাদেশে ইউজ করতে পারে উইদিন দ্য লিমিটেড ক্যাপাসিটি যতটুকুই সম্ভব আছে। এবং অত্যন্ত একটা সুন্দর ইনিশিয়েটিভ আমি দেখেছি আমাদের বন্ধুরা যারা আছে ইউকেতে, আমেরিকাতে, এবং সেটা বাংলাদেশি আর ডক্টরদের সাথে ইন কোলাবোরেশন একটা ট্রিটমেন্ট গাইডলাইন স্পেসিফিকলি বাংলাদেশের জন্য তৈরি করা হয়েছে, যেটা আমরা আমাদের নিজেদের মধ্যে শেয়ার করছি। সো এই জিনিসগুলো আসলে আমাদের যারা বাংলাদেশে যে ডাক্তাররা আছে ওদেরকে অনেক কনফিডেন্স দিচ্ছে যে তারাও আসলে দেশে আছে বলে যে পৃথিবীর এই অন্যান্য দেশের যে রিসেন্ট ডেভেলপমেন্ট গুলো হচ্ছে ওগুলো থেকে দূরে না, আমাদের পেশেন্টরাও একদম সব থেকে ভালো সেবাটা পাবে যদি আমাদের এই কমিউনিকেশন গুলো যখন ওপেন আছে সেটার বদলেতে। এবং সেটা আসলে আমাদের সবার জন্য খুব একটা স্যাটিসফ্যাকশন ব্যাপার, যেটা আমরা দেশের বাইরে আছি অনেক সময় মনে হয় যে আমরা কিছু করতে পারছি না, কিন্তু এই কাজগুলো যখন আমরা করছি এবং আসলে মানুষজন অনেক অ্যাপ্রিসিয়েটও করছে, সেটা আসলে আমাদেরকে আরো বেশি উৎসাহ দিচ্ছে। আর এখানে আমি যেটা বলবো যে করোনা শুরু হওয়ার পর থেকে আমি অস্ট্রেলিয়াতে যেটা দেখেছি যে সেম অবস্থা, যে মানুষজন আসলে অনেক বেশি টেলিমেডিসিনের দিকে ঢুকেছে, যেটা আসলে বাসা থেকে সবাই সাহায্য নিচ্ছে এবং গভর্নমেন্টও লোকজনদেরকে এনকারেজ করছে। যেটা বাংলাদেশে শুরু হয়েছে সেটা আমি বলবো খুব মহৎ একটা উদ্যোগ, কারণ সবকিছু মোস্টলি ভলান্টারি বেসিসে, কোনো ফিস ছাড়াই করা হচ্ছে। আমাদের ডাক্তার আসলে অনেক বেশি নিজেদের সময় এবং সামর্থ্য দিয়ে সাহায্য করছে, কিন্তু এখানে যেটা গভর্নমেন্ট বলেছে যে ডাক্তাররা ফি চার্জ করবে কিন্তু পেশেন্টরা বাসায় বসে এই সুযোগগুলো নিতে পারবে। এবং আরেকটা যেটা করেছে যে প্রেসক্রিপশনটা আনতে আপনাকে হসপিটালে যেতে হবে না, ইমেলের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে প্রেসক্রিপশনটা ডাক্তার আপনাকে দিয়ে দিতে পারছে, সো দ্যাট যাতে মানুষকে বাইরে বের হতে না হয়। এবং এই জিনিসটা আমি বলবো যে যদি লিমিটেড আকারে সম্ভব হয় বাংলাদেশে শুরু করতে, যাতে হচ্ছে কি আপা সেই জন্যই আমি মানে আবার রুবাইত ভাইয়ের কাছে যাচ্ছি। রুবাইত ভাই, থ্যাংক ইউ সো মাচ আজকে আপনি এখানে আসার জন্য। কিন্তু তার আগে আপনাকে একটা বিশেষ থ্যাঙ্কস দিতে চাই যে এই যে রোটারি থেকে আপনি সব ডাক্তারদেরকে একটা টেলিমেডিসিনের সেটার জন্য ফার্স্ট হচ্ছে আপনাকে বিজয় টিভি থেকে ধন্যবাদ। এবং আজকে আমাদের এখানে দর্শক যারা আছেন তাদেরকেও বলে রাখছি, যদি এবার আপনি বলেন নাম্বারটা কত, সেই নাম্বারটা আপনি বলে দেবেন দর্শকদেরকে। এই নাম্বারে ফোন করলে আসলে কাদেরকে পাওয়া যাবে, কোন কোন ডক্টরদেরকে পাওয়া যাবে? এটা তো হটলাইনটা দেখছি, আর আমরা দেখাতে পারলে ভালো হতো, আমার মুখস্থ নেই হটলাইনটা। দর্শক আপনারা হ্যাঁ হটলাইন নাম্বারটা আমাদের স্ক্রলে দিয়ে দিব। তবে এই যে হ্যাঁ, আপনি প্লিজ আপনার পেছনের গল্পটা একটু বলেন, কারণ আমি জানি এই কাজটা তো সহজ ছিল না। এটা করতে আমরা যখন শুরু করলাম যে ডাক্তারদের নিয়ে একটা টিম বানালাম, যে পুল ডক্টর পুল নামে একটা পুল তৈরি করার চেষ্টা করলাম, যে আমরা একটা ডিরেক্টরি তৈরি করবো ডাক্তারদের নিয়ে, যারা কিনা আমরা রোটারিয়ানরা প্রতি বছরই, এবং আপনি জানেন যে রোটারিয়ানরা প্রতি বছর মেডিকেল ক্যাম্প করে বেড়ায় বিভিন্ন অঞ্চলে। তখন ছিল যে অনেক ভলেন্টিয়ার ডাক্তার আছে, অনেক ক্লাবে ডক্টর সাপোর্টটা নেই, তারা তখন মেডিকেল ক্যাম্প করতে পারেন না। তখন এটা শুরু করার যে চিন্তা ভাবনা ছিল, তখন আমরা কালেক্ট করছিলাম ডাক্তারদের নাম্বার এবং কারা কারা ভলেন্টিয়ারি কাজ করে। ওটা যখন আমাদের এই কোভিড যে 19টা আসলো বাংলাদেশে মার্চ মাসের দিকে, তখন আমরা ডাক্তারদের সাথে আলাপ করলাম যে আমরা এই জায়গাটা থেকে আমরা কাজ করি, যে আপনারা কিভাবে করবেন। আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা মেডিকেল সমস্ত প্রোটেকশন নিয়ে স্লাম এরিয়াতে গিয়ে মেডিকেল সাপোর্টটা দিব, যেটা ফিল্ড মেডিকেল হিসেবে কাজ করি। সেখানে আমরা দেখলাম হলো যে
ওই মেডিকেল টিমটাই আমরা তখন মেডিকেল সাপোর্ট টিম হিসেবে কাজ করলাম। আমরা অনেকের সাথে আলাপ করলাম যে আপনারা কিভাবে কাজ করবেন। তখন আমাদের সাথে আস্তে আস্তে যুক্ত হলো যে স্পেশালিস্ট আইয়ের স্পেশালিস্ট, ক্যান্সার, বিভিন্ন সেক্টরের ডাক্তাররা। দেখা গেছে যে আমরা যখন বাংলাদেশে আপা বলছিলেন যে তাইলা আপা যে অন্যান্য দেশে টেলিমেডিসিন সাপোর্ট করছে, তখন যে হসপিটাল বা অন্যান্য জায়গায় যাদেরকে পাওয়া যাচ্ছিল না বা সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছিল না, আমরা তখন এই ডাক্তারদের সাথে কথা বলে তারা টেলিমেডিসিন, যেহেতু নিজেদের এখন সবাই আক্রান্ত হচ্ছে, যে অন্যান্য চিকিৎসাগুলো যেটা করোনা চিকিৎসা বাদে অন্যান্য চিকিৎসা কিভাবে সাপোর্ট দেওয়া যায়, রোটারি ফ্যামিলি, তাদের আত্মীয় স্বজন এবং বাইরের যারা আছেন সামাজিক যারা অন্যান্য এমনকি আমরা সাম পিপলদেরকে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমাদের টিম কাজ করছে, যে তখন এই জায়গাটা থেকে কাজ করছে এবং অনেকগুলো পেশেন্ট দেখছে। এবং তারা এমনকি আমাদের ডাক্তাররা আলাপ করলেন যে আমরা বিভিন্ন পরিবারের সাথে কথা বললাম, অনেকে মেন্টাল ব্রেকডাউনের মতো হয়ে গেছে, ঘরে বন্দি থাকতে পারে। আপনি দেখবেন যে আমাদের দেশের পরিবারগুলো অনেকেই সিঙ্গেল পরিবারে আছে, বয়স্ক বাবা মারা আছেন, কিন্তু ছেলেমেয়েরা দেশের বাইরে আছে। এরকমও আছে যে তারা মানসিকভাবেও অসুস্থ হয়ে যাচ্ছে, সেই ডাক্তাররা আমাদের সাথে সংযুক্ত হয়েছে। আমাদের নাম্বারটা হচ্ছে হলো 0960-600-911। আবার বলছি 0960-600-911। এটা 10:30 থেকে 12:30, 7:30 থেকে 8:30 এটা হটলাইন। আপনারা স্কলে দেখিয়ে দিবেন যে এটা সব রকম মেডিকেল সাপোর্ট দিচ্ছে, যেটা বলছিল প্রেসক্রিপশনও দিয়ে দিচ্ছে। অলরেডি প্রায় 4000-এর উপরে রুগী আমরা সাপোর্ট দিয়েছি এই টিমটা এখন পর্যন্ত। লঞ্চ হওয়ার পরে 7 তারিখে আমাদের এই মাসের 7 তারিখে এটা লঞ্চ হয়েছে এবং এটার সাথে মেডিনোভা, বাংলাদেশ মেডিকেল এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল এরা আছে আমাদের সাথে, যে যারা কিনা এই হসপিটাল সাপোর্টটা পায় বা মেডিনোভার যদি অনেকেই দেখা যায় যে পজিটিভ না নেগেটিভ দেখে তাদের পরীক্ষাও করায় না, যে অনেকে ব্লাড বা অন্যান্য পরীক্ষা করতে হয়। আমাদের এই সাপোর্ট টিমটা বাসায় গিয়ে তাদের স্যাম্পল কালেক্ট করে এখানে কাজ করছে, স্যাম্পল টেস্ট করে বাসায় পাঠিয়ে দিচ্ছে। এক্ষেত্রে এই সার্ভিসটা দেওয়া হচ্ছে। বাহ, তার মানে একটা টিম যে এরকম কাজ করছে, একই সাথে তো আপনার পেছনে সারা দিন রাত এটা নিয়ে মানে আরো বেশি প্ল্যানিং, আরো কত সুন্দর করে কাজটা করা যায় নিশ্চয়ই সেটা নিয়েও অনেক ভাবনা চিন্তা চলছে। তো আমি আমাদের সাথে আরো আছেন আমাদের আরেকজন লিডার, যিনি এই করোনা যুদ্ধে পেছন থেকে অনেক টাকা সংগ্রহ করেছেন এবং অবশ্যই সেটা আমাদের নিজেদের পকেটের টাকা, তারপরে এরকম সবাই দিচ্ছে। আসলে আমি যে কারণে এবার ত্রাণের কোনো খবর দেখাইনি, এটার একটা বিশেষ কারণ হচ্ছে যে এখন মহামারীর সময় এমন একটা সময় যে আমরা চেষ্টা করছি প্রত্যেকে যে যার জায়গা থেকে যতটুকু চেষ্টা করে যতটুকু কাজ করা যায় এবং সেটাতে সর্বোচ্চটা দিয়ে যতটুকু মানুষকে হেল্প করা যায় সেটুকু হেল্প করার। তো এই একইভাবে যারা আমাদের রোটারি অঙ্গনে জড়িত অনেক রোটারিয়ানরা আছেন, অনেক তারা আসলে খুবই দানশীল আমি বলবো, কারণ এরকম একটা অবস্থায় তারা চেষ্টা করছেন প্রতিটা মানুষের জন্য একসাথে হয়ে কাজ করতে। এবং সেটার লিডারশিপে যা এই বছরে যিনি আছেন আমাদের সাথে, রোটারিয়ান খায়রুল আলম, তিনি নিশ্চয়ই হাসতে হাসতে আমাদেরকে সববারের মতো বলবেন যে তিনি কি কি কাজ এবার করেছেন। না, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে কোনো কাজ করিনি, কাজ করছেন আমাদের রোটারিয়ানরা। বাংলাদেশের আমাদের এই জেলাটি জেলা বলা হয় আমাদের যেটি, সেটি 3281-এর প্রায় 6000 রোটারিয়ান, 223টি ক্লাব, তাদের প্রতিটি একজন করে প্রেসিডেন্ট থাকেন এবং আমি গভর্নর হিসেবে তাদের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছি। সো আলটিমেটলি কাজ করছে আমাদের ক্লাবগুলি, আমাদের রোটারিয়ানরা। এককভাবে কোনো ভালো কাজই আসলে এককভাবে করা যায় না, এটা যৌথ প্রয়াস। যে কোনো একটু আগে আমরা যেটা শুনলেন মেডিকেল সাপোর্টের সেগুলি যেমন শুনলেন, সেটার পিছনে অনেক লোকের পরিশ্রম আছে এবং কন্টিনিউয়াস পরিশ্রম লাগছে। একইভাবে আমাদের যে কার্যক্রমগুলি হচ্ছে, আমি অলরেডি যেহেতু আপনাদের একবার বলা হয়েছে, তারপরে কিছুটা জিনিস আবার বলি। সেটি হলো যে রোটারি প্রথম ডে 1 থেকেই শুরু করেছে এবং আমাদের রোটারি ইন্টারন্যাশনালের ছত্রছায়ায় আমরা সবকিছু তাদের গাইডলাইনে আমরা কার্যক্রম করি এবং আমাদের নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে। এবং আমরা রোটারি ইন্টারন্যাশনাল থেকে গাইডলাইন, আমাদের যেটি ইনস্ট্রাকশন আসলো যে আমরা যেন লোকাল গভর্নমেন্টের সব নিয়ম
যেগুলি আছে সেগুলিকে ফলো করে আমরা সব কার্যক্রম করি। সো ডেফিনেটলি কিছু ব্যাপার আছে, সোশ্যাল ডিস্টেন্সিং সব ক্ষেত্রে আমরা মেনটেন করছি, প্রতিটা ক্ষেত্রে, এইচ অ্যান্ড এভরি ক্ষেত্রে। আমি যেটি আবার রিপিট করি সেটি হলো যে আমাদের প্রায় 16,000 হ্যান্ড স্যানিটাইজার ডিস্ট্রিবিউশন হয়েছে 23টি জেলায়, ঢাকা সহ। কোনো কিন্তু ওখানে সোশ্যাল ডিস্টেন্সিং প্রপারলি মেনটেন করে ডিস্ট্রিবিউশন হয়েছে। তারপরে আমাদের অনেক ক্লাব প্রথমেই শুরুতেই পিপি সাপ্লাই দিয়েছেন, অনেক জায়গায় অনেকে মাস্ক সাপ্লাই দিয়েছেন, সো অনেকে গ্লাভস সাপ্লাই করেছেন। সো বিভিন্ন ক্লাব এভাবে করে। তারপর ফুড প্যাকেজ যেগুলি, সেগুলি আমি শুধু এপ্রিল মাসের ফিগার এখন যেটি, সেটির প্রায় $1,76,000 180টি প্লেসে ডিস্ট্রিবিউট করেছে বিভিন্ন ক্লাব। সো এই ধরনের কাজ করতে হচ্ছে। এবং একটি আমাদের এই যেমন কুষ্টিয়া রোটারি ক্লাব, তারা প্রথম রোজার আগের দিন থেকে, অর্থাৎ রোজা যেদিন শুরু হলো তার আগের দিন থেকে প্রতিদিন 1000 লোককে খাওয়াচ্ছে, তারা রান্না করে খাওয়াটা ডিস্ট্রিবিউশন করছে। এই জন্য অনেক ক্লাব কাজ করছে, ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করছে, খুলনাতে, যশোর, ফরিদপুর, রংপুর, রাজশাহী, দিনাজপুর, প্রতিটি, বরিশাল, সব জায়গায় তারা চেষ্টা করছে, যেহেতু আমাদের প্রতি জায়গায় আমাদের ক্লাব আছে মোটামুটি। সো তারা কাজ করছে এবং তারা এই কাজগুলি করে যাচ্ছে। এবং আমরা জেলার পক্ষ থেকে যেটি উদ্যোগ নিয়েছি এখন, সেটি হলো যে আমাদের রোটি ফাউন্ডেশন থেকে একটি ফান্ড পাওয়া গেছে প্রায় $25,000, এবং আমরা এখানে লোকাল আমরা রোটরিয়ানরা আমাদের ওই যে যেভাবে নাইলা ভাই বললেন, পকেটের টাকা আমরা এখানে দিচ্ছি সবাই। আমরা যারা রোটিয়ান, এখানে 2 জন কথা বলছি, এর অর্থ 2 জন না, আমাদের পিছনে কিন্তু 6,000 রোটিয়ান। তারা আমাদেরকে তাদের ক্ষুদ্র কেউ আমরা কিন্তু রোটরিয়ানরা কি বলে থাকি যে আমরা যাদের চিত্ত এবং বৃত্ত আছে তারা রোটরিয়ান। শুধু চিত্ত থাকলে যেমন রোটরিয়ান হওয়া যাচ্ছে না, কারণ বৃত্ত লাগবে, পয়সা লাগে, খরচ আছে, আমাদের কিছু ডিউজ দিতে হয়, আর এই ধরনের ডোনেশন করতে হয়। তো চিত্ত বৃত্ত সমন্বয় যাদের হয়েছে তারা রোটিতে জয়েন করেছি। লাইলাবাড়ির মতো, লাইলাবাড়িও আমাদের একজন রোটরিয়ান অবশ্যই। সো আমাদের ওই মানুষের ক্ষুদ্র এগুলি ডিপোজিটগুলি একসাথে করে আমরা একটা উদ্যোগ নিয়েছি, যেটিতে প্রায় আমরা প্রায় 3,500 পরিবারকে আমরা 2,500 টাকা করে একজনকে দিয়ে, ওটির আমরা একটা হিসাব করে দেখেছি প্রায় 1,80,000 মতো মিল হচ্ছে। সেটি আমরা ইমিডিয়েটলি ডিস্ট্রিবিউশনে যাব, এটা আমরা প্রিপারেশন চলছে। এবং এই যেটি বললেন মেডিকেল সাপোর্ট, ডিস্ট্রিক্টে যে আগামী বছরে ডিস্ট্রিক্ট গভর্নর তার প্রেসিডেন্টদের নিয়ে শুরু করেছেন, যেটি কন্টিনিউস থাকবে আগামী বছর, বিয়ন্ড দ্যাট ইয়ার হয়তো লাগলে থাকবে। এটি একটু সুন্দর উদ্যোগ নিয়েছেন। আপনি জানেন, আমাদের চিনবেন হয়তো, আপনারা সবাই জানেন, আমাদের জাতীয়ভাবে পরিচিত বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের লিভার বিভাগের যিনি অধ্যাপক মামুন আল মাহতাব, উনি একটা উদ্যোগ নিয়েছেন। উনি 26 জন ন্যাশনাল যত ওনার স্ট্যান্ডার্ড যারা ওই সিনিয়র সব প্রফেসরদের নিয়ে একটা পুল করেছেন, যে পুলের নাম্বার দিয়ে দিয়েছেন। ওনাদের যে কোনো যার যেটি প্রয়োজন সেই অনুযায়ী উনি ওই ফোন করলে তারা ফ্রি সার্ভিস দিচ্ছে। সো আমাদের রোটরিয়ানরা যে তার স্ব অবস্থানে সবাই কিন্তু চেষ্টা করছে, ওই যে বললে যে পিছন থেকে যোদ্ধা হিসেবে কাজ করছে। লিমিটেশন আছে, যেহেতু আমাদের কমিউনিকেশনের প্রবলেম, আমাদের যেহেতু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে, এগুলি মেনটেন করে কিন্তু প্রতিটি ক্লাব, প্রতিটি রোটরিয়ান তার সাধ্য মতো চেষ্টা করছে। অনেকে আমাকে গত 2 দিন আগে একজন ফোন করে বললো যে আমি তো কয়েকজনকে কিন্তু মোবাইলে টাকা পাঠিয়ে দিচ্ছি বিকাশের নাম্বারে। সো এইগুলি কিন্তু অনেক ক্ষেত্রে 100 টাকা বা 200 টাকা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হয়ে যাচ্ছে আজকে। কিন্তু যেমন একটা হলো ডাক্তার আছেন, আপনারা বুঝছেন যে কিছু সাপোর্ট, যেটা বলে অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, ওই যে কি করব, হঠাৎ করে কাশি দিলে কিন্তু আমারও মাঝে মাঝে মনে হয় আমারও কি সত্যিকার অর্থে আর সঙ্গে সঙ্গে একটা গরম পানি খায় 1 গ্লাস। সো এই যে মানসিক বিষয়গুলি, একটা ডাক্তারের কাছে ফোন করে শুনলে কিন্তু ওই কথাটা আমি বললে কিন্তু ওর কাছে মনে হচ্ছে না, এটা মনে হয় ঠিক না, কিন্তু একজন ডাক্তার যদি বলে হ্যাঁ না কিছু না, এগুলি নর্মাল, ওইটা কিন্তু এই যে একটা রিলিফ। তো এই ধরনের অনেক বিষয় আছে যেগুলিকে আমরা রোটরিয়ানরা কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা কিন্তু আরেকটা জিনিস করছি রোটরিয়ান, যে আমরা একটা জিনিস প্রেডিক্ট করছি বাংলাদেশে, সেটা হলো স্বাস্থ্যের বাইরে যেটা আরেকটি বিষয়, সেটা হলো অর্থনৈতিক বিষয় কিন্তু একটা বড় ধরনের একটা সমস্যার অলরেডি শুরু হয়ে গেছে, বিশেষ করে লোয়ার মিডল ক্লাসের লোকদের জন্য এটি মানে এটি কষ্ট একটা সিচুয়েশন আসছে যদি খুব তাড়াতাড়ি এটি সলভ না হয়। সো তারা কিন্তু তখন কথা বলছিলাম খায়রুল ভাই, আমি একটু অ্যাড করতে চাই যে আমরা এই লোয়ার মিডল ক্লাস এন্ড লোয়ার ক্লাস নিয়ে কিন্তু এই প্রোগ্রামটা শুরু হওয়ার আগে থেকে একটা আলাপ করছিলাম যে ওনাদের জন্যই মূলত এই মার্কেটটা খুলে দেওয়া হয়েছে। এবং মার্কেটটা খুলে দেওয়ার পরে আসলে কি ঘটনা ঘটলো এবং মসজিদ খুলে দেওয়ার পরে কি ঘটনা ঘটলো, এবং আপনারা বলছিলেন সেদিন ফ্লাইওভারে 40 মিনিট, রুবায়েত ভাই এটা বলছিলেন যে ফ্লাইওভারে গতকাল তিনি 40 মিনিট বসে থেকেছেন। কথাটা কি ফ্যাক্টরি থেকে আমার বাসা আসার কথাই অবস্থা, মানে এইটা কিভাবে সম্ভব? তাহলে আমাদের ঢাকা শহরে কিভাবে সম্ভব?
এই দিক দিয়ে আমি একটু সৌভাগ্যবান যে আমার বাসা এবং অফিস জাস্ট 2টা বিল্ডিং পরে, সো আমি কোনো ট্রান্সপোর্ট ইউজ করছি না আমি। তবে একটা জিনিস যে রাস্তায় কিন্তু তারপরে কিন্তু একটু দেখে হাঁটতে হচ্ছে, কারণ রাস্তায় লোক আছে, ধাক্কা লাগার মতো অবস্থা আছে কিন্তু রাস্তায়। সো পিপল আর আমি 1.5 মাস বাসা থেকে আলাদা, আমি নিজে 1.5 মাস বাসা থেকে আলাদা, কারণ আমাকে যেহেতু টেলিভিশন চালাতে হয়, ফলে টেলিভিশনে আসা মানে আলাদাভাবে আমার লোকজনের সাথে মিট করতে হবে বলে আমি আমার বাসায় যেতে পারিনি। আমার বাবা মার সাথে দেখা করলে আবার তাদের বয়স বেশি, কোনো কারণে তারা যদি আক্রান্ত হন, এই কারণে ইউ আর ইন রিয়েল লকডাউন আর হ্যাঁ আমি রিয়েল লকডাউন। এবং আপা আপনি বলছিলেন তখন যে আমাদের মানে অস্ট্রেলিয়াতে খুব সম্ভবত মসজিদে একটা আলাদা নিয়ম করা হয়েছে, সেটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট একটা। লকডাউনটা শুরু হলো তার কিছুদিন পরেই ছিল খুব বড় একটা ওদের ধর্মীয় উৎসব যে ইস্টার। এখন ওটা আসলে আমাদের ওয়ান অফ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল, যেরকম আমরা 2টা ঈদ পালন করি, ইস্টার এবং ক্রিসমাস, এখানে সেরকম একটা বড় ফেস্টিভ্যাল যেখানে আসলে সারা বছর অনেকে চার্চে না গেলে ওই সময়টাই আসলে অনেকে যায়। সো গভর্নমেন্ট তখন বললো যে খুবই আনফর্চুনেট, আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি যে এই বছর কেউ ওভাবে যেতে পারবে না, এক্সেপ্ট যে প্রিস্ট এবং তাদের 2-1 যারা আছে তারা যেতে পারবে, কিন্তু যে সার্ভিস গুলো সেগুলো লাইভ স্ট্রিমিং করতে পারবে ফেসবুকে বা অন্য মিডিয়াম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো মানুষজন আসলে তখন সেটা শুনলো এবং রেসপেক্ট করলো। সো এবং সেই সময়টার সাথে সাথে এখানে যে মসজিদগুলো ছিল, ইমাম যারা ছিলেন ওনারাও আসলে আমাদের কমিউনিটিকে বিভিন্নভাবে জানালেন যে হ্যাঁ আমরাও আসলে আমাদের নর্মাল প্রেয়ার গুলো ভাবে করে কন্টিনিউ করতে পারবো না, সবাই বাসায় থেকে প্রেয়ার কর, এবং যখন রোজা আসবে তার আগে থেকে তারাও ওই সার্ভিসটা দিল যে কিছু কিছু জায়গায় যে এই সার্ভিসগুলো যাতে মানুষ স্টিল ফিল করতে পারে যে তারা এটা পার্ট অফ দ্য প্রোগ্রাম, যদিও বাসায় বসে আছে এবং লিমিটেড নাম্বারে মসজিদে শুধু যারা এমপ্লয়েড যে ইমাম বা আরো যারা আছেন শুধু ওনারা যেতে পারছেন, কিন্তু বাকি কেউ যেতে পারবে না। আর লাস্ট উইক থেকে নিয়ম করেছে যে কোনো একটা প্লেসে যেখানে ওরশিপ করা হয় যে কোনো ধর্মে, সেখানে অনলি 10 পিপল অ্যালাউড। সো একটা খুব লিমিটেড নাম্বারে মানুষকে অ্যালাউ করা হচ্ছে, যাতে এটা কোনো একটা ইনফেকশন যাতে ব্যাপক আকারে ছড়িয়ে না পড়ে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, এটা আমি আসলে শুধু মসজিদের ক্ষেত্রে বলবো না, যে কোনো জায়গায় যে বারবার বলা হচ্ছে যে কোনো একটা ক্লোজড স্পেসে, ছোট একটা বদ্ধ জায়গায় যদি অনেক মানুষ থাকে এবং অনেক সময় ধরে থাকে, সেটার ইনফেকশন রিস্কটা অনেক বেশি হয়ে যায়। এই 100 জন লোক যদি একটা বড় মাঠে থাকে তাহলে ইনফেকশনের চান্সটা অনেক কম, রাদার দ্যান যে 100 জন লোক যদি একটা ছোট ঘরে বা একটা ছোট দোকানে, একটা ছোট মসজিদ রুমের ভিতরে থাকে। সো সেই জন্য গভর্নমেন্ট আসলে এই রুলস গুলো এখানে করছে, মানুষকে স্টিল তাদের ধর্মীয় কাজে করতে বাধা দিচ্ছে না, কিন্তু সবাই আসলে নিজেদের কথা যেটা ভাবছে এবং সেটার সাথে সাথে পরিচিত লোকজনদের কথা ভাবছে। আপনি যেটা বললেন নাইলা, যে আপনি আপনার বাবা মা দুজনই বয়স্ক, সেই জন্য আপনি কষ্ট করে আলাদা থাকছেন। সো এখানেও আসলে এটা আমার নিজের সেফটির ব্যাপার না, শুধু আসলে আমার বাবা মা বা আমার পরিচিত যারা আছে যাদের ইমিউন সিস্টেমটা অনেক উইক, আমাকে তাদের জন্য খেয়াল করতে হবে। সো এই জিনিসটা আসলে খুব কিন্তু ইম্পর্টেন্ট। তার চেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে, আজকে আমার বাবা আমাকে ফোনে বলেছেন যে তিনি একটু বাজারে যেতে চান, তার বাজারে যাওয়া খুবই জরুরি, কারণটা হচ্ছে তার মুরগি কিনতে হবে। এবং আমি যখন তাকে বললাম তোমার বাড়িতে আমি মুরগি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো, তা প্লিজ তুমি বাইরে বের হও না, দেন উনি আরেকটু টেনশনে পড়ে গেলেন আমি মুরগিটা আসলে কোথা থেকে কিনবো। তো আপনি বলেন, আমি আমার নিজের ঘরে বসে কিন্তু এই ধরনের সমস্যা ফেস করছি, এত স্যাক্রিফাইস করার পরেও। আমার বাবা যখন মুরগি কেনার জন্য বাজারে যেতে চান তখন আমার কি করা উচিত? আপনার কি মনে হয় না ঘরে ঘরে এরকম মানুষ মুরগি কেনার জন্য আছেন? আমার সাপ্লিমেন্ট কোশ্চেন আছে, একসাথে করে নেবো নাকি তাহলে? প্লিজ আমার মেয়ে বললো যে আব্বু বাজার এই শপিং মল তো খুলে দিয়েছে, কিন্তু প্রতিবার ঈদে একবার তুমি আমাকে নিয়ে শপিং এ যাও, এবার কি সেটা হবে না? তাহলে তুমি শপিং মলে যাওয়া তুমি আশা করলে কেন? আমি কি কোথাও গেছি দেখছো? আজ পর্যন্ত একটা প্রোগ্রামে যাইনি। আর বলেন আপা। আসলে একটা ব্যাপার কি জানেন, যে এই যে আমরা অনেকদিন ধরে বাইরে যেতে পারছি না, তো ওই জিনিসটা আসলে একটু মানুষকে মানে ডেসপারেট করে ফেলে। এখন আমরা যারা আছি, যারা মোর সেন্সিবল, তারা এই কাজটা আসলে আমাদের দায়িত্ব হচ্ছে ওই গেটকিপার হিসেবে থাকা, যে আসলে একটা আমি শিওর যারা যেতে চাচ্ছেন এমন না যে তারাও তারা অন্যদের প্রতি কেয়ার করছে না, কিন্তু আসলে হঠাৎ হঠাৎ করে মনে হয় যে আমরা আর কতদিন। তো আমার নিজের বাসাতে সত্যি কথা বলছি, এরকম একটা ঘটনা হচ্ছে। প্রথম দিকে আমার আব্বু আম্মু দুইজন আজ থাকে এখানে, আমি ওনাদেরকে বলেছি যে না তোমরা কোনো কিছুতে যাবে না, আমি তোমাদেরকে সবকিছু এনে দেবো।
তো একদিন আমি বাইরে থেকে এসে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কি যেন একটা দেখলাম যে দোকান থেকে একটা কিছু আমার বাসায় এসেছে যেটা আমি কিনিনি। হ্যাঁ, আমি বললাম যে এটা কিভাবে আসলো। তো আমার আব্বু বললো যে ও আমি একটু ফার্মেসিতে গেছিলাম ওষুধ আনতে, তখন নিয়ে এসেছি। আমি বলছি, আমি না তোমাকে মানা করলাম যে তুমি কোথাও যাবে না। বলে না না, আমি তো শুধু ফার্মেসিতে গেছি। আমি বলছি ফার্মেসিটা তো বাইরে কোথাও একটা। সো আমি কি করলাম, তখন আমি বললাম যে না, আমি তোমার গাড়ির চাবিটা আমার কাছে জমা রাখতে হবে। আমি যতদিন না তোমাকে এই গাড়ির চাবিটা দেবো ততদিন তুমি কোথাও যেতে পারবে না। তো তখন বাচ্চারা একটু মন খারাপ করলো, কিন্তু চাবিটা নিয়ে এসে আমার হাতে দিয়ে দিল। তো মাঝে মাঝে আসলে আমাদেরকে একটু কঠোর পদক্ষেপ নিতেই হবে আমাদের প্রিয়জনদেরকে সেফ রাখতে, এবং ওনাদেরকে বোঝাতে যে আসলে কোথাওই, বাড়ির বাইরে কোথাওই আপনারা নিরাপদ না, সব থেকে নিরাপদ হচ্ছে এই মুহূর্তে আমাদের নিজেদের ঘর। একদম ঠিক। বাবা মা মানে আমাদের সবার বাবা মাদের জন্য বলছি, এটা শুধু বাবা আমার মার বাবা মা না। একই অবস্থা আমার ক্ষেত্রে। আমার আব্বা 84, আমার আম্মা 82। আমার আম্মা ক্যান্সার নিয়ে ফাইট করছে এবং কিডনিরও সমস্যা। তারা দুজনে তো ফিক্সড ডায়াবেটিক। আমি যে বাইরে যাই নিজে ড্রাইভ করে, আমার ড্রাইভাররা কিন্তু সব ফ্যাক্টরিতে আছে, কিন্তু আমি নিজেই ড্রাইভ করি, ওখানে গেলে স্যানিটাইজ করে। আমি এসে কিন্তু বাইরে কাপড় শাওয়ার নিয়ে তারপরে ঘরে ঢুকি, কিন্তু আব্বা আম্মার সাথে 5 ফিট দূরেই থাকি। আমার প্লেট গ্লাস এভরিথিং সেপারেট। আমি ঘরেই বেশিরভাগ সময় থাকি, বাইরে থেকে আসলে কথা বলি কিন্তু দূরে থেকে আর কি। এরকম অবস্থায় যাতে কোনোভাবেই তারা যেন, আমি যদিও বাইরে যাচ্ছি শাওয়ার নিচ্ছি সব ওইভাবে, এবং বাজার করে নিয়ে ফ্যাক্টরি দিয়ে নিয়ে ওটাকেও সেফলি যে ভিজিয়ে ওইটাকে যেভাবে স্যানিটাইজ করা যায় ওইভাবে নিয়ে বাসায় নিয়ে আসি। তরকারি সবজি বা মাছ মাংস যেটাই, ওটাও বাসায় ঢুকতে দেই না, সমস্ত কিছুই প্রসেস করে তারপর নিয়ে আসি। সেফটি ফার্স্ট, কারণ তারা হলো এজেড পিপল। হ্যাঁ, মানে বাবার মাকে তো আসলে একবারই পাওয়া যাবে, সবসময় পাওয়া যাবে না। আর মানে যদি তাদের কিছু একটা হয়ে যায়, এই ভয়েই তো আমাদের তাদের সেফটির জন্য আমরা নিজেরা এত বেশি কশাস। এবং মজার ব্যাপার হলো, মাঝে আমার বাবা মা আমার সাথে একদিন দেখা করতে এসেছিলেন, এবং তাদের সাথে আমি যেহেতু আসলে স্বাভাবিকভাবে কাছাকাছি যাব, একটু আদর করব, এটা করিনি। আমার মা খুব মন খারাপ করেছেন। এবং আমি যখন বলছি হাত ধুয়ে নাও, কাপড় চোপড় চেঞ্জ করো, আমার মা আমাকে বলছে তুমি অনেক বেশি খুঁতখুঁতে হয়ে গেছো, তুমি তো এরকম ছিলে না। she did not like it, but বাস্তবতা হচ্ছে, দর্শক আপনারা যারা আজকে দেখছেন, আসলে আমরা যে কয়জন বাবা মাকে নিয়ে কথা বললাম, প্রত্যেকে কিন্তু আসলে বাবা মাকে কেয়ার করার কারণেই এই জায়গাগুলো বলেছি। একইভাবে খারুল ভাই তার মেয়ের কথা বললো, তার মেয়ে তো তার কাছে মায়ের মতো, সবসময় তার সাথে থাকে, এবং তার মেয়েটাকেও সে টেক কেয়ার করতে চায়। সো আমরা প্রত্যেকেই কিন্তু এখন যে অবস্থায় আছি, কেউই চাই না তাদের কাছের মানুষটা কোনো কোনো না কোনো ভাবে আক্রান্ত হোক। এমনকি আমি তো আমার অফিস প্রথম থেকে বন্ধ দিয়ে দিয়েছি, মানে খুব আর্লি বন্ধ দিয়ে দিয়েছিলাম। এবং যারা দূরে থাকে তারা আমার, মানে টেলিভিশন 24 ঘন্টা চলছে অথচ অফিস বন্ধ। কিভাবে এটা সম্ভব তাহলে অফিস চালানো? তার মানে রিমোট অফিস করতে হয়েছে। যারা আসতে পারেনি তাদেরকে আমি কোনো প্রেশার দেইনি যে তাদেরকে অফিসিয়ালি আসতেই হবে। হয়তো এক্সিস্টেন্স মনে হচ্ছে যে ওই সময় নাই, কিন্তু তারা কিন্তু কি, মানে আমি তাদেরকে তো ছেড়েও দিতে পারছি না। কারণ এই মুহূর্তে যে মহামারীর সময়, এই সময় আমি চাই বের করে দিতে পারবো না, কারণ সে কোথায় জব পাবে? হয়তো তার কোয়ালিটি নাই, কিন্তু ছেড়ে দিতে পারবো না। সো এই মানবিক জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে থাকতে হবে। যেমন আরেকটা বড় জায়গা তৈরি হয়েছে রিসেশন, সারা পৃথিবীতে রিসেশন এখন হবে, এটা আমরা জানি। তারপর আমাদের দেশেও আমরা বুঝতে পারছি যে আমরা মানে একেবারে রিসেশনের একটা ঢল চলে আসবে। তাহলে কি অবস্থা দাঁড়াবে আমাদের পরবর্তী ইস্যুগুলো? যেমন এখানে আমাদের, তারা নিশ্চয়ই কিছু না কিছু এটা নিয়েও ভাবছে না আশা করি, কারণ রোটারি তো আর বন্ধ হয়ে যাবে না। তবে হ্যাঁ, আমি একটা পজিটিভ দিক বলতে চাই। যেহেতু আমরা একটা ব্রেকে যাব, ব্রেকে যাওয়ার আগে আমি কথাটা বলে শেষ করতে চাই। আমাদের কখনোই সৌভাগ্যই বলবো যে আমাদের রোটারিতে আমরা যারা কোনো ডিস্ট্রিক্টে রোটারিয়ানরা থাকি, তাদের পক্ষে রোটারি ইন্টারন্যাশনালে যিনি প্রেসিডেন্ট থাকে তাদের তাদের তার সাথে মিট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বা তার সাথে দেখা করা সম্ভব হয় না। কিন্তু অন্তত পক্ষে করোনার জন্য থ্যাঙ্কস টু রোটারি ইন্টারন্যাশনাল, যে আমরা জুমের মাধ্যমে হলেও তাদের সাথে প্রায় মিটিং করতে পারছি। অর্থাৎ সবকিছু খারাপ না, অনেক ভালো দিকও আছে। আমরা যেমন ভালোটাও পাচ্ছি, আবার খারাপটাও পাচ্ছি। আমার মনে হয় তার মধ্যে থেকে আমরা ভালো কিছু নিয়ে যদি একটু ভালো কিছুকে আমাদের
আরো অনেক দিন বেঁচে থাকার এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি করতে পারবো আমাদের মেয়ের ব্যাপারটা শেষ করি, সেটা হলো সে কিন্তু সি কনভিন্সড, সে আর সেকেন্ড টাইম অফিস রিকোয়েস্ট করে নাই, সে জাস্ট সে যাওয়ার শোনা করে নাই। যেহেতু সি ইজ এ ব্যাংকার অলসো, তাকে ব্যাংকে যেতে হচ্ছে কয়েকদিন, এটি বাধ্যগত চাকরির কারণে, বাট এখন সে ফুললি হাউস লকডাউনে আছে। না আমাদের যিনি প্রেসিডেন্ট মানে পাস্ট প্রেসিডেন্ট ছিলেন তিনিও একজন ব্যাংকার, এবং একদিন দেখলাম আমাদেরকে একটা ছবি পাঠিয়েছেন ইশতিয়াক আহমেদ, রোটারিয়ান ইশতিয়াক আহমেদ, এবং আপনি দেখেছেন মানে আমরা দেখলাম যে উনি একটা পিপি পরে তারপরে ব্যাংকে প্রতিদিনই যাচ্ছেন। তো আমার বাবাও ব্যাংকার ছিলেন, ফলে আমার বাবারও যেহেতু বাইরে যাওয়ার একটা অভ্যাস রেগুলার ছিল, এটা তো বোঝাই যায় যে ওইখান থেকে তার অভ্যাসটা রয়ে গেছে। মজার ব্যাপার আমার মানে বাবা সবসময় বাইরে যান না, উনি বেশিরভাগ সময় ঘরে থাকতেন, কিন্তু ওনাকে যখন বলা হয় ঘরে থাকার কথা তখনই উনি আসলে বাইরে যাওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠেন। তো ডায়াবেটিস লোকদের মিষ্টি খাওয়ার মতো অবস্থা, অনেকটা এরকম। ডায়াবেটিস হওয়ার আগে কিন্তু মিষ্টি খেতে চায় না, যেই ডায়াবেটিস ধরা পড়ে তারপর মিষ্টি খেতে চায়, অনেকটা এরকম আর একেবারেই তাই। তবে আমার মনে হয় এই সিচুয়েশনের সাথে জানি না আমাদের কিভাবে যে কোনো ভাবে আমাদের এখন অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যে এই সিচুয়েশনের সাথে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব। বয়স্কদের এক ধরনের অ্যাডজাস্টমেন্ট সিস্টেম বিল্ড আপ করতে হবে, আমাদের একটা হতে হবে। চলে যাচ্ছি, হ্যাঁ কারণ ভাই আমরা আবার আসি ব্রেকের পরে, 1 মিনিটের একটা ব্রেকের পরে। দর্শক আমরা চলে যাচ্ছি একটা ছোট ব্রেকে, মাত্র 1 মিনিট একটু সময় নেব। আমি আছি ফেসবুকে, আর ফিরছি আর 1 মিনিট পরে। দর্শক ফিরছি 1 মিনিট পরে, কোথাও যাবেন না আপনারা, আমাদের সাথে থাকুন। দর্শক ফেসবুকে আছেন যারা, তাদের মধ্যে থেকে ফরিদ উদ্দিন আহমেদ, তিনি হচ্ছেন আমাদের ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি। তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন, মানে আমাদের সবাইকে এখানে ধন্যবাদ জানিয়েছেন, কারণ আমাদের যারা রোটারি লিডাররা আছেন তারা অনেক কষ্ট করছেন। এছাড়াও আমাদের সাথে ফেসবুকে 2-1জনকে দেখতে পাচ্ছি, মোহাম্মদ আলাল হোসেন আবির কে দেখতে পাচ্ছি। তারপরে আমাদের সাথে ফেসবুকে আরো আছেন আমরা মাত্র 10 সেকেন্ডের মধ্যে ব্রেক থেকে ফিরে আসব, তবে তার মধ্যে আমরা ফেসবুকে একটু কমেন্ট গুলো দেখে নিই। দর্শক চলে এসেছি বিজ্ঞাপন বিরতির পরে, আর আমাদের সাথে আছেন রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট 3 to 8 পানের রোটারি লিডার, তার সাথে আছেন আরো একজন করোনা যোদ্ধা। ছিলাম আমাদের গল্প করছিলাম আসলে আমাদের একেবারেই আমাদের বাবা মারা আমাদের সাথে কি কি দুষ্টামি করেন। আমি মাঝে মাঝে বলছি, আমি আমাদের আরেক আপাকে বলছিলাম যে আব্বু একদম কথা শোনে না, আব্বুটা না একদম দুষ্টু। এবং আমরাও বোধহয় বড় হলে, মানে আমাদের বুড়ো হলে বোধহয় এরকম হয়ে যাব, কি মনে হয়? আসলে দেখেন মজার কথা যে আসলে রোলটা কিন্তু এখন রিভার্স হয়ে গেছে, তাই না? যে যখন আমরা ছোট ছিলাম আমরা বাইরে যেতে যেতাম, ওনারা আমাদের সেফটির জন্য বলতেন যে না তোমরা এখন যেতে পারবে না বা এটা এখন করা যাবে না। এখন আমাদেরকে রোলটা রিভার্স করে সেটা বলতে হচ্ছে যে না তোমাদেরকে আমরা এখন বাইরে যেতে দেব না। কারণ আসলে সারা পৃথিবীতে যেই বিশাল একটা সংখ্যক লোক মারা যাচ্ছে আনফরচুনেটলি, সেটা হচ্ছে কি মোর ভালনারেবল পিপল, যারা তাদের বয়স 60 বা তার উপরে। এবং আপনি যদি দেখেন যে এই অংশটা সব থেকে বেশি রিস্কের ভেতরে আছে। তো সেই জন্য যেটা আমরা আসলে বলছিলাম যে আমরা যারা আছি ছেলে মেয়ে, আমাদেরকে অনেক ডিফিকাল্ট ডিসিশন নিতে হচ্ছে। অনেক সময় সেটা খুব হার্ট ব্রেকিং, অনেক সময় আমরা ফিল করছি যে আসলে ওনাদের খুব প্রয়োজন হয়তো একটু বাইরে বের হয়, একটু নিজেদের পরিচিত একজনের সাথে একটু দেখা করা, এতদিন ওনারা বাইরে থেকে যেতে পারছেন না, কিন্তু তারপরেও এই যে ডিফিকাল্ট ডিসিশনটা আমরা নিচ্ছি এটা আসলে ওনাদের ভালোর জন্যই। আর আরেকটা কথা যেটা নাইলা আপনি বলছেন যে আমরা এটা আসলে একটা লং টার্ম ব্যাপার, আমরা কিভাবে এটা মেন্টালি কোপ করব। আমি যেটা বলবো যে আসলে সবাইকে যেটা সচেতন করার কথা বলছি, একটা জিনিস আপনি কিভাবে নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে ওটাতে রিয়াক্ট করছেন। যেমন আমি যদি বলি যে আমরা ভাবতে পারি যে উফ এটার জন্য আমরা ঘরে বন্দি হয়ে আছি, আর কতদিন বন্দি থাকবো, কোনো আমার ফ্রিডম নাই, কিচ্ছু করতে পারছি না, তখন আপনি নিজেকে অনেক অসহায় লাগবে, আপনার ভেতরে অনেক কিছুদিন পর একটা রাগ তৈরি হবে। কিন্তু সেই সেম জিনিসটা যদি আমি এভাবে বলি যে
আসলে এই মুহূর্তে আমার বাসাটাই আমার জন্য সব থেকে নিরাপদ, এবং আমার বাড়িতে আমি যদি থাকি আমার পরিবারকেও আমি নিরাপদ রাখতে পারবো, আমি সব থেকে নিরাপদ থাকতে পারবো। আমি বাইরে যেতে পারছি না, কিন্তু আসলে আমার বন্ধুদের সাথে যোগাযোগ করার এখন যুগটা আসলে আমি খুব ভালো একটা সময় পেয়েছি, যেখানে আমি ডিজিটালি সবার সাথে কানেক্ট হতে পারছি, আমি অনলাইনে বসে বাসার বাজারটা করতে পারছি বিভিন্ন জায়গা থেকে, আমি আমার পরিবারজনকে দেখতে পাচ্ছি যে ভিডিও কলিং এর মাধ্যমে। সো আসলে আমি একটা অনেক বেটার টাইমে এই জিনিসটা হ্যান্ডেল করছি, এবং আমি নিজে থেকে আসলে নিজের পরিবারের সুরক্ষার জন্য বাসায় থাকছি। তাহলে কিন্তু আমার নিজেকে ওই ভিকটিম মনে হচ্ছে না, তখন আমার নিজেকে অত অসহায় মনে হচ্ছে না, আমার ওই রাগটা হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি একটু স্যাক্রিফাইস করছি, কিন্তু আসলে আমি এটা করছি আমার পরিবারের জন্য এবং আমাদের সবাইকে ভালো রাখার জন্য। তো আমার মনে হয় যে আমরা যদি মানুষজনকে এভাবে করে বোঝাতে পারি, আমরা আরো অনেক বেশি সহযোগিতা পাবো, যাতে সবাই মিলে এটা খুব ভালো করে আমরা প্রিভেন্ট করতে পারি। থ্যাংক ইউ আপা। আমার ফেসবুকে আমাদের জাকির আলী ভাই নামের একজন, মানে জাকির আলী নামের একজন কমেন্ট করেছেন যে, ইজ ইট দ্য শো ফর দ্য বেনিফিট অফ পিপল অর আ প্লেস অফ গসিপিং অ্যামং ফিউ পিপল? গসিপিং অ্যামং ফিউ পিপল, অফকোর্স। ফার্স্ট অফ অল, আমি যদি আমাদের এখানে যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু যে যার জায়গায় লিডার, এবং প্রত্যেকে যে যার এক্সপেরিয়েন্স শেয়ার করছেন, প্রত্যেকে তার কাজের এক্সপেরিয়েন্স শেয়ার করছেন, এবং আমরা যেটা করছি আসলে গল্পের মাধ্যমে আপনাদের গল্পগুলোই আমাদের গল্পের মধ্যে উঠিয়ে নিয়ে আসছি। যে গল্পটা আমার আছে সেই একই গল্প কিন্তু লায়লা আপার আছে, সেই একই গল্প রুবায়েত ভাইয়ের আছে, সেই একই রকম একটা গল্প খায়রুল ভাইয়ের আছে। এবং আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আসলে আমরা কঠিন কঠিন শব্দগুলো ব্যবহার করে সারাক্ষণ একটা মানুষকে কিছু একটা বলতে চাই, তার চাইতে বরং গল্পের মাধ্যমে যদি মানুষকে কিছু বলা যায়, বা একটা গল্প করে শুনিয়ে যদি কিছু একটা বলা যায়, এইটুকুর চেষ্টাই কিন্তু আমার ওয়েব টক উইথ লায়লা বাড়ি। না হলে অন্তত পক্ষে আমি টক শো করার মানুষ না। আমরা তো না, আমাদেরও এই কি বলে এখন কি বলে করোনার বা কোভিড এর কারণে হয়তো আমাদের যেটি বললেন যে অনেকে এখন আমরা এই যে ভিডিও কনফারেন্স এগুলি করছি, আমরা নরমালি তো এই ধরনের, আমরা উই আর ম্যান অফ অ্যাকশন, আমরা রুটিনটা বলা হয় পিপল অফ অ্যাকশন। সো আমরা আসলে অ্যাকশনে সবসময় থাকি, আমরা এই ধরনের জিনিস আমাদের রুটিনটা খুব একটি টকশোতে খুব একটা আসে না। আর সবচেয়ে বড় কথা, সন্ধ্যাবেলা থেকে আমাদের এত প্রোগ্রাম থাকে, আমাদের পক্ষে আসলে এই রাতের বেলায় কোনো টকশোতে জয়েন করা সম্ভব না। যারা যেসব রুটিনরা টকশোতে অ্যাটেন্ড করেন তারা তাদের ওই প্রফেশনাল কোনো রিপ্রেজেন্ট করার জন্য অ্যাটেন্ড করেন। আমরা কিন্তু আসলে গভর্নর বা গভর্নর রিলে গভর্নর নমিনি এনারা কিন্তু খুব একটা টকশো আসার খুব একটা সুযোগ বা ওইরকম ইচ্ছা আমাদের খুব একটা থাকেও না। আমরা এখন যেটা আমাদের যেটা হয়েছে আসলে, আমি যেটি বলছিলাম শেষের দিকে, যে সত্যিকার অর্থে কিন্তু আমাদের এখন যেটি হবে, একটি তো গেল আমাদের রিহ্যাবিলিটেশন, আমাদের এডুকেশন, এই বিষয়গুলি করোনা নিয়ে। কিন্তু করোনা আমি জানি না, ডাক্তাররা যেভাবে বলছেন তাতে খুব তাড়াতাড়ি যাচ্ছে না। সো এটার যে পরবর্তী যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, যে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া, যে আমি বাসায় ঢুকলে হাত সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে, আমার একটু মুখে ইয়ে নিতে হবে, বা আমার এই যে বিনা কারণে যে ওষুধের জন্য ফার্মেসিতে যাওয়া, এটি না ফোনে বলতে হবে, ফোনে আসবে, এই যে অভ্যস্ত হওয়াটা, এই বিষয়গুলি কিন্তু এখন আলটিমেটলি আমাদের এখন নেক্সট এজেন্ডাতে চলে আসবে আমার মনে হচ্ছে, এবং সেটি এখন বেশি গুরুত্বপূর্ণ। কারণ বিশেষ করে করোনার জন্য কিন্তু আসলে সেগ্রিগেট হয়ে যাচ্ছে। একটা যেটা বললেন আমাদের আপা বললেন, লাইলা আপা, যে 60-এর উপরে বয়সের লোকদের, তাদের জন্য এক ধরনের কিন্তু এনভায়রনমেন্ট, আমাদের হয়তো তাদের চেয়ে একটু আমরা যারা একটু আছি বা আমাদের আরো যারা ইয়াং আছে তাদের একটা এনভায়রনমেন্ট। যেমন আমরা এই যে আমাদের কিন্তু রোটারির যে কার্যক্রমগুলো করছি, কিন্তু আমাদের ম্যাক্সিমাম রোটারেক্টর, আপনারা জানেন রোটারেক্ট আমাদের ইউথ ফোরাম, অর্থাৎ 18 থেকে 30, তারা কিন্তু আজকে যেমন আমরা এতিমখানায় প্রায় 600 এতিমের বাচ্চাকে আমরা ইফতার করেছি। আমরা কিন্তু কেউ যাইনি, আমরা কিন্তু মিলাদ করেছি বিকালে অনলাইনে জুমে, আমরা কিন্তু ওখানে কিন্তু ওই ইয়াং ছেলে পেলে রাখি। সো দেখেন সিচুয়েশন আসলে কিন্তু এখানে কিন্তু একটা ম্যানেজমেন্টের ব্যাপার এসে যাচ্ছে, যে আপনি যেমন আপনি বলেন স্টাফ যে দূরে আছে তাকে আনছেন না, সে কিন্তু আপনাকে সার্ভিস দিচ্ছে। সো আমাদের সব বিষয় কিন্তু এই ইউজ হচ্ছে, হ্যাঁ, মানে আমাদের ওই যে পুরানো ওই এখন আগের ধারায় কবে ফেরত যাবো আমরা জানি না। কিন্তু আমার ড্রাইভারকে ফোন দিবে গাড়ি রেডি করো, আমি নামছি, এটা না। কিন্তু ডিজি সাহেব যেমন বললেন, উনি কিন্তু নিজে ড্রাইভ করছেন, আমার ব্যাড লাক, আমি এখনো সেলফ ড্রাইভ করতে পারি না, আমাকে হয়তো সেটা এখন শিখতে হবে। মানে এই যে ব্যাপারগুলি, অর্থাৎ আমাদের অনেক কিছুর সাথে আমাদের জীবনযাত্রাটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে উইথ দিস এনভায়রনমেন্ট, উইথ দিস সিচুয়েশন। তাইলে কিন্তু আমরা মনে হয় এখান থেকে কিছুটা হলে আমরা মনে হয় সেফ সাইডের দিকে যেতে থাকবো আস্তে আস্তে। আমি মনে হয় ডাক্তার আছেন, উনি আরো বেশি ভালো এই বিষয়ে। আমাদের যেটা নাইলা আপা বললেন যে আমরা অনেক কিছু দিস ইজ দ্য
চ্যালেঞ্জ এরকম আছে আমাদের জীবনে, আমি মনে করি যে এটা একটা অপরচুনিটি। কারণ হলো এটা যে এখন ধরেন যে আমাদের ঢাকা শহরের এনভায়রনমেন্টটা, আমার বাসাটা লেকের পাশে, আমি এসি চালাচ্ছি না। কারণ হলো আমি মনে করি যে এখন টেম্পারেচার অনেক নিচে নেমে গেছে, আমি লেকের দিকে দরজা জানলা খুলে ঘুমাচ্ছি, নেট করা আছে। এই জায়গাগুলো আম্মা বারান্দায় বসে বলে পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে অনেকদিন। এই এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে ঢাকায়। আরেকটা জিনিস হচ্ছে হলো যে কিছু লোকের যেরকম শপিং মল খুলে গেছে বাংলাদেশের, যদিও বলি কিন্তু বড় মলগুলো না, কিন্তু এই যে আমরা বলেছি যে আমাদের আহার প্রতিদিন যে প্রজেক্টটা শুরু করেছে, আমাদের রোটারি প্রেসিডেন্টরা যেমন তাদের ছোট ছোট বাচ্চাকে বলেছে যে আমরা এরকম খাবার দিচ্ছি, এরকম যারা কিনা এই রাস্তায় বসে থাকে টিভিতে দেখো, এদের মধ্যে খাবার, তুমি কি এবার ঈদের কাপড় নিবে না? আমাদের গভর্নর বলেছে যে এবার নতুন কাপড় না নিয়ে, খুব ছোট বাচ্চা 8, 9, 5 বছরের বাচ্চারা তখন বলেছে আমাদের কাপড় লাগবে না, আমাদের অনেক কাপড় আছে, আমাদের এই টাকাটা ওই প্রজেক্টে দাও, ওখানে তাদের বাচ্চাদের মাঝে খাবারটা বিতরণ করো। এই যে বাচ্চাদের মন মানসিকতাও যে এই পরিস্থিতিতে চেঞ্জ হচ্ছে, যে তাদের নতুন কাপড়, একটা নর্মাল সময় হলে একটা বাচ্চা কিন্তু শপিং মলে ঘুরে 4-5টা কাপড় কিনে, সেখানে কিন্তু তাদের মানসিকভাবে তারা পরিবর্তন হচ্ছে যে মানুষরা বাইরে না খেয়ে আছে, আমার অনেক কাপড় আছে, আমি অনেক খাবার খাচ্ছি ঘরে, তা অন্যদের মাঝে খাবারটা নেই। এই যে ছোট ছোট বাচ্চাদের যে মানসিকতার পরিবর্তন, এটাও কিন্তু এই করোনাকালীন ইয়েতে তাদেরকে চেঞ্জ করেছে। আমি মনে করি দিস ইজ আওয়ার অপরচুনিটি, যে আমরা 5 স্টারে খাচ্ছিলাম, সেই জায়গায় অনেক বাচ্চারা খাচ্ছে রেগুলারলি, ইফতার শেরি পার্টি করছিল, সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা অন্যরকম পরিবেশে এবার রোজা হচ্ছে, অন্যরকম পরিবেশ, একটা পয়লা বৈশাখ, যে কাপড়, নতুন কাপড় ছাড়া পয়লা বৈশাখ চিন্তাই করা যেত, যে সেখানে কিন্তু আমরা ডিফারেন্ট ভাবে পয়লা বৈশাখ করলাম, মানুষের পাশে গিয়ে এবার রোজার মধ্যে আমরা দাঁড়ালাম, আমরা ঈদ করব মানুষেরকে পাশে নিয়ে, যে আমরা মানুষকে খাবার দিই, তাহলে আমাদের মানসিকতারও কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা যে যে বলছিলেন নাইলা বাড়ি যে আমাদের অফিস স্টাফদেরকে বিদায় করার কথা, যে চাকরি আমার প্রয়োজন নেই, আমরা তাদেরকে বাইরে রেখে দিব, কিন্তু মানবিকতার খাতিরে আমরা কিন্তু সবাই বিকাশে টাকা পাঠাচ্ছি যারা বাইরে আছে। তো এটাও কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন। কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি না হলে কিন্তু আমরা ওই সমস্ত স্টাফদেরকে বিনা কারণে কিন্তু বেতন দিতাম না। এই যে আমাদের যে পরিবর্তন হয়েছে, যে আমি জানি আমার 6 মাস ব্যবসা থাকবে না, তা আমার ওই লোকটাকে আমি বিদায় করতে পারছি না, আমি কি বিকাশের মাধ্যমে বা রকেট যেটাই মাধ্যমে হোক অনলাইনে আমরা টাকাটা পাঠাচ্ছি তার গ্রামের, তার পরিবারকে। আমরা বিভিন্ন ভাবে গিয়ে মানসিকতার পরিবর্তন, এটা কিন্তু আমাদের অপরচুনিটি। আমি মনে করি আরেক, এটা কিন্তু চেঞ্জ করেছে আমাদের মন মানসিকতা। এই পরিস্থিতিতে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি, হয়তোবা আমরা জানাজা পড়তে যেতে পারছি না, কিন্তু আমরা মানসিকভাবে অন্য দিক দিয়ে কাজ করার চেষ্টা করছি। এটা মনে করি যে এটা আমাদেরকে চেঞ্জ করেছে এই জায়গায়। কিন্তু সেক্ষেত্রে আমরা হয়তো ঘরে ফিরে আবার নামাজে যে বসে একটু দোয়া করা, সেটা হয়তো বা করতাম না, আমাদের এরকম ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে জানাজা পড়তে যাচ্ছি না, ঠিক আছে, নামাজে বসে নামাজে দোয়া করছি তাদের জন্য, হ্যাঁ দোয়া করছি। তো সব খারাপেরই পেছনে আবার একটু ভালো আছে, সব ভালোর পেছনে থাকে, কিন্তু এভাবে ভালো খারাপ মিলেই তো আমাদেরকে চলতে হয়। আমাদের আরেকটা বিষয় যেটা, এটা যদিও যেহেতু এটা টক সেটা সেই হিসাবে বলি, যেটা আমরা যেহেতু গসিপ বলছি অনেকে, বাট আমরা দেখেন পারিবারিক যে আমাদের বন্ধনের বিষয়টা, সেটা থেকে কিন্তু আমরা অনেকটা দূরে সরে গেছি। এই করোনা কিন্তু সেখানে আমাদের সেই জায়গায় কিন্তু ফিরিয়ে আনছে। এবং গত 1 বছর ধরে তো কারণ আপনাকে সারা দিন বাইরে থাকতে হচ্ছে। আমারটাই শুধু বলি সিম্পল, আমি গত 33 বছর বা 35 বছর প্রায়, মানে আমি যখন স্টুডেন্ট লাইফ থেকে বাইরে ইফতার করা শুরু করেছি প্রফেশনালি, মানে সব ইফতার বাসায় করতে, তো অ্যাটলিস্ট 33 ইয়ার্সে কোনো 30টা রোজার ইফতার আমি বাসায় করিনি, পরিবারের সাথে করার সুযোগ হয়নি, হয়তো কোনো দাওয়াত, কোনো প্রোগ্রাম, পার্টি, ইফতার। সো আমি এই যে 30টা দিন একসাথে ইফতার করছি, আমার যে পরিবারের সাথে যে একসাথে বসে টেবিলে বসে করছি, এটা একটা অপরচুনিটি আমি মনে করি। এইগুলি ভ্যালু আছে, কিন্তু পারিবারিক যে বন্ধনের ভ্যালু কিন্তু আমরা এক সময় যেটা যৌথ পরিবার ছিল এক সময়, সেগুলি থেকে অনেকটা সরে আসছি। সো আমরা এগুলি করছি, এর বাইরে এর সাথে কিন্তু আমরা দেখেন আমাদের যে কার্যক্রম বলছি, আমরা কিন্তু কার্যক্রমগুলিও করে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু করছি না। আমরা এই যে এগুলি যেগুলি শুনলেন, এর বাইরে আপনি হয়তো যেহেতু দর্শকরা শুনছে অনেকে, আমি বলি আমাদের রোটারি কিন্তু রোটারি থেকে আমরা কিন্তু অলরেডি লং টার্ম প্রজেক্টও নেওয়া হয়েছে, প্রায় উইদিন এ মান্থ $2 লক্ষ আমাদের যেটা গ্লোবাল গ্র্যান্ট বলা হয়, বাইরের ফান্ড থেকে টিআরএফ
রোটি ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের প্রায় কিছু প্রজেক্ট করছি, যেখান থেকে আমরা কোভিড রিলেটেড প্রজেক্ট, ইনফ্যাক্ট আমরা ভেন্টিলেটর দিচ্ছি, আইসিইউ ইউনিট স্থাপন করার ক্ষেত্রে ঢাকায় 2টি উদ্যোগ নেওয়া হয়েছে, ঢাকার বাইরে 2টি নেওয়া হয়েছে। তো এই ধরনের কাজগুলিও কিন্তু আমরা করে যাচ্ছি। আমরা এই যেগুলি করছি, আমরা কিন্তু আমি যে বললাম ফ্যামিলির সাথে একটু সময় দেওয়ার সুযোগ পেয়ে গেছি। আমাদের যেটা হচ্ছে, একটা প্রোগ্রামে যেতে হলে আমাকে 2 ঘন্টা আগে যেতে হতো, ওখানে 2 ঘন্টা প্রোগ্রাম, আবার 2 ঘন্টা জার্নি, ট্রাফিক, এইগুলি কিছুটা কমে গেছে যে ডিজিটালের সুবিধার কারণে। আমাদের টেকনোলজি আমাদেরকে অনেক হেল্প করছে। আমরা সিডনির সাথে যুক্ত হয়েছি। উনি যদি ওনার ঘুমটা একটু ডিস্টার্ব করে হলেও আমাদের সাথে জয়েন করেছেন, বাট স্টিল জয়েন। আমি যেমন কিছুক্ষণ আগে বললেন, আমাদের রোটি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট আমাদের সাথে মিট করেছেন, রোটি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ইলেক্ট আমাদের সাথে মিট করেছেন, আমাদের জেনারেল সেক্রেটারি মিট করেছেন, এবং আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্টেড কিছু প্রোগ্রাম আছে আগামী মাসে 3টি প্রোগ্রাম, সেখানে রোটি হায়ারকি লিডাররা জয়েন করছেন আমাদের সাথে। আমরা ওনাদের সাথে অ্যাটলিস্ট ডিজিটালি কথা বলবো, ওনাদের কথা শুনে আমরা ইন্সপায়ার্ড হবো, আমরা একটু আরো বেশি সার্ভিস দেওয়ার সুযোগ পাবো। সো দিজ আর অলসো অপরচুনিটি। আমাদেরকে পজিটিভ গুলিকে নিয়ে, আমি যেটা সবসময় বলি যে আমাদের যে সিচুয়েশনে যেগুলি পজিটিভ আছে সেগুলিকে নিয়ে আমরা এগিয়ে যাব, এবং ডেফিনেটলি উই শ্যাল ওভারকাম, এবং ডেফিনেটলি আমরা কোভিডকে জয় করবো। আমরা অনেক কিছু জয় করবো, অনেক বড় বড় হার্ডেল আমরা পার করে আসছি, বাংলাদেশ অন্তত। বিশেষ করে আমরা স্বাধীনতা যুদ্ধ আমাদের সবচেয়ে বড় এক্সাম্পল, আমাদের ভাষা আন্দোলন অ্যানাদার এক্সাম্পল। সো আমরা অনেক কিছুকে সামলাইছি। আমরা মনে হয় আমরা বাঙালিরা আসলে সবকিছুর সাথে খাপ খেয়ে নিতে পারে। একটু প্রথম দিকে একটু হয় তো, কিন্তু আস্তে আস্তে আমার মনে হয়, আমি যে বললাম, আমাদের আলোচনা কিন্তু সবাইকে একটা জিনিস হচ্ছে, আমাদের সবার কিছু না কিছু পজিটিভ পাচ্ছি আমরা, কিন্তু সবাই যে আমরা একটা করে হলো আমরা অপরচুনিটি পাচ্ছি। আমাদের আল্লাহ যাদেরকে একটু বেটার অবস্থা আছে, তারা একটু অন্যদের জন্য করার সুযোগ পাচ্ছি, অথবা আমরা পরিবারকে আগে যারা আমরা একটু পরিবারের প্রতি অবিচার করেছি সময় না দিয়ে, সেটা করার সুযোগ পাচ্ছি। তো সব দিক থেকে টোটালিটিতে কিন্তু দিজ আর অপরচুনিটিস। লাইলা আপা, আপনার আপনারটা কেমন? আমি বলছি যেটা যে বলছিলাম যে কথা, যে আসলে একটা সিচুয়েশন আপনি কিভাবে দেখছেন সেটার উপর ডিপেন্ড করে যে আপনি সেই জিনিসটা কিভাবে ফিল করবেন। এখানে যে যারা রোটারিয়ান আছে ওনারা বললো যে অনেকগুলো গুড জিনিস বের হয়েছে এই প্যান্ডেমিক থেকে, যে আমরা মানুষরা বুঝতে পেরেছি যে আমরা যেভাবে করে আসলে লাইফস্টাইল গুলো ছিল সেগুলো আসলে আমাদের নিজেদের জন্য, এনভায়রনমেন্টের জন্য কত ক্ষতিকর। আমি দেখতে পাচ্ছি যে মানুষজন আসলে অনেক বেশি সচেতন হচ্ছে সেটার উপরে। আর আরেকটা যেটা বলবো যে পারিবারিক যে বন্ধনটা, অনেকটা আমরা কাজের চাপে দূরে চলে যাচ্ছিলাম, এখন আমরা ফোর্সড হচ্ছে একসাথে থেকে সেটাকে আবার শুরু করতে। এবং সত্যি কথা হচ্ছে যে এখানে আমরা যখন প্যান্ডেমিকটা প্রথম শুরু হলো, বাচ্চাদের স্কুল বন্ধ হলো, আমরা নিজেরা যখন আমরা ফ্রেন্ডরা আলোচনা করছিলাম, তখন আমরা দেখলাম যে সবাই মিলে আমরা এখন অনেক বেশি বাচ্চাদেরকে নিয়ে মুভি দেখছি বা বাচ্চাদেরকে নিয়ে একটা গেমস খেলছি। এবং আরেকটা যেটা বললাম যে আমাদের যে কমিউনিটি স্পিরিট ছিল, মানুষজন এখন নর্মালি যেভাবে করতাম, যে বললেন যে আমরা কারো জানাজাতে যেতে পারছি না, কিন্তু আমরা সেটার পরিবর্তে বাসায় বসে তাদের জন্য দোয়া করছি। এবং এখানে যেরকম রোজার সময় ইউজুয়ালি আমরা বন্ধুদের বাড়িতে যাই বা তাদের জন্য বিভিন্ন মানুষের ইফতারের আয়োজন করি, এবছর সেটা করা গেল না, কিন্তু তারপরেও অনেকেই আমি জানি এবং আমি নিজেও দেখেছি যে খাবারটা বানিয়ে বাসার সামনে ড্রাইভারতে যে রেখে এসে ফোন দিয়ে বলছে যে আমি তোমার জন্য এটা রেখে এসেছি। সো আপনার যদি আমাদেরকে জাস্ট মডিফাই করতে হবে, আমাদের কেয়ারটা ঠিকই থাকবে। এবং এখন এই যে ঈদ আসছে, একটা অবশ্যই সবার খুব কষ্ট লাগবে যে আমি ঈদের সময় আমার প্রিয় মানুষটাকে দেখতে পাচ্ছি না, আমি কোনো গিফট দিতে পারছি না, আমি আমার মায়ের পছন্দের খাবারটা খেতে পারছি না। সো সেম ভাবে যদি আমরা জিনিসটাকে অন্যভাবে এখন চেষ্টা করি মানিয়ে নিতে, যে পছন্দের খাবারটা আমি রান্না করে রেখে আসলাম বাসার সামনে, ড্রাইভারকে দিয়ে এসে বললাম যে মা আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি, ওটা নিচে আছে, আমি তোমার কাছে আসতে পারছি না, কিন্তু তার মানে এই না যে আমি কিছু করতে পারবো না। আরেকটা যেটা আমি ভাবছিলাম যে উপহারের কথা, না আমরা ঈদের সময় এটা খুব আমাদের একটা খুব পছন্দের জিনিস, আমরা আমাদের প্রিয়জনদেরকে খুব কিছু হলো একটা উপহার দিই। এখন আমরা দোকানে যেতে পারছি না, কিন্তু তার মানে এই না যে আমরা কিন্তু উপহারগুলো দিতে পারবো না। আপনার বাচ্চা যদি একটা সুন্দর একটা ঈদ কার্ড তৈরি করে তার নানুর জন্য একটা ছবি এঁকে, এটা কিন্তু একটা খুব ভ্যালুয়েবল জিনিস। আমার বাসায় যেটা হলো একটা মানে আসলে একজন বলছিল যে আমরা এখানে গসিপ করছি কিনা, আমরা আসলে গল্প করছি, এবং গল্পটা কিন্তু একটা খুব পাওয়ারফুল জিনিস যেটা আরেকজন খুব সহজে রিলেট করে। যা আপনি নাইলা যেটা বললেন যে গল্প কথা, কিন্তু আমাদের স্টোরি গুলো অনেক পাওয়ারফুল। আমি
আমার একটা ভাইয়ের ছেলে আছে, ওর 7 বছর বয়স। সো যেহেতু সে খুব ছোট, এখন আমার বার্থডেতে বা তার আপুদের বার্থডেতে সে সবসময় মানে বাইরে থেকে তো কিছু কিনতে পারে না, কিন্তু সে একটা হাতে তৈরি কার্ড তৈরি করে। সো লাস্ট মান্থে সে আমার জন্য আমার বার্থডেতে একটা কার্ড লিখলো যে ফুপি আই লাভ ইউ, আর অনেকগুলো হার্ট সাইন, মানে হচ্ছে যে আমাকে সে এত ভালোবাসে। তো সেই জিনিসটা আমার কাছে কিন্তু খুব অমূল্য একটা জিনিস, এবং ওটা আমি সারা জীবন রেখে দেবো। এবং সেটাই বলছি যে আসলে যাদের আমাদের বাচ্চারা আছে, যারা টিনেজার, তাদেরকে আপনি সুযোগ দিন, আপনাদের জন্য, নানা নানুর জন্য একটা কেক বানানো নতুন শিখেছে, সেই নানুটা কত খুশি হবে যে আমার নাতনি বা নাতি প্রথম আমার জন্য একটা কেক বানিয়েছে, ভালো হোক বা খারাপ হোক। এই উপহারগুলো আসলে খুবই অমূল্য। তো আমার মনে হয় যে প্রত্যেকটা সিচুয়েশন আমরা কিভাবে দেখছি সেটার উপর ডিপেন্ড করে আমরা কেমন করে সেটা হ্যান্ডেল করব। এবং যেটা রোটারিয়ান ওনারা বললেন যে আমরাও সবাই ডাক্তাররা বলছি যে সিচুয়েশনটা কিন্তু 1 মাস 2 মাসের মধ্যে চেঞ্জ হয়ে যাবে না, এটা একটা লং টার্ম জিনিস, যেটা আমাদেরকে ইউজ টু হতে হবে। 1 থেকে 1.5 বছর লাগবে যে কোনো একটা ভ্যাকসিন মার্কেটে আসতে। তো আমাদেরকে ওই সময়টা পর্যন্ত অসহায় ফিল না করে যে আমরা কিভাবে করে অ্যাডাপ্ট করতে পারি, চেঞ্জ করতে পারি, কিন্তু স্টিল আমরা আমাদের লাইফটাকে পজিটিভলি কন্টিনিউ করতে পারি। আমরা সবাই, যেটা নাইলা আপনি বললেন যে আপনি আপনার কর্মচারীদেরকে ছাঁটাই করে দিতে পারছেন, এটা একটা খুব ভালো মানবিক দিক থেকে আপনি চিন্তা করছেন। এখানে আমি একটা কথা বলি যে আমাদের এখানে আমার অনেক প্রাইভেট অফিসে আমি শুনছি বা ক্লিনিকে যে যদি 5টা এমপ্লয়ি থাকে, আপনার মনে হচ্ছে আপনি মাত্র 2 জনকে রাখতে পারবেন, কারণ ব্যবসা এত কমে যাচ্ছে। কিন্তু কি করছে এরা, আমরা সবাই মিলে, ইনক্লুডিং দ্য এক্সিকিউটিভস বা দ্য ম্যানেজার, সবাই মিলে বলছে যে আসলে আমরা সবাই 5 ডেজের বদলে 3 ডেজ কাজ করার অপশনটা রাখি, যে অ্যাটলিস্ট সবার চাকরিটা থাকছে। সো আমি কাউকে কমপ্লিটলি ছাঁটাই করছি না, কিন্তু সবাই মিলে আমরা রিডিউসড আওয়ারে রিডিউসড পেটা নিচ্ছি, যাতে করে কেউ একজন সব থেকে বেশি ডিসঅ্যাডভান্টেজ না হয়। যে সিইও, সেও কিন্তু বলছে যে হ্যাঁ আমিও আমার স্যালারিটা 2/3 এবার নিচ্ছি, আমি বাকি 1/3টা নিচ্ছি না, যাতে আমার ওই টাকা দিয়ে আমি আমার বাকি কর্মচারীদেরকে কিছুটা হলেও স্যালারি দিতে পারি। আসলে যখন সবাই মিলে এটা করে, এবং স্পেশালি যারা লিডার আছেন তারা যখন এক্সাম্পল তৈরি করেন, তখন এটা অনুসরণ ফলো করা অনেক ইজিয়ার হয়, সবাই অনেক ইন্সপায়ার হয়। থ্যাংক ইউ সো মাচ। আর রুবাইদ ভাই, এবার আপনি কিছু একটা বলেন। আমি বলছিলাম এর আগেও বলেছি যে আমাদের যে ফুড ভ্যান ওটা নাম দিয়েছে রোটারি ফুড ভ্যান, খাবার দিচ্ছে। এটা কিন্তু যারা কাজ করছে এরা কিন্তু আমাদের অফিসেরও কিছু ছেলে পেলে আছে, তারা কিন্তু এটার জন্য কোনো চার্জ করছে না। তারা বলছে যে তারা কিন্তু বিকেলে কাজের বাইরে কাজ করছে, যারা বাবুর্চি কুক করছে তারা কিন্তু হাফ প্রাইসে বলছে যে আমরা এটা মানব সেবা করছি, মানুষের জন্য খাবারটা তৈরি করছে। তো তারা কিন্তু এইভাবে ডেলি যে চার্জ করে রেগুলারলি ওরকম ভাবে না করে একদম 1/4 টাইপের চার্জ করে তারা যাচ্ছে। আর যারা ডিস্ট্রিবিউট করছে, রোটারেক্টর করছে এবং আমাদের অফিসে কিছু স্টাফ করছে, তারাও কিন্তু এটার জন্য কোনো বাড়তি কোনো টাকাও নিচ্ছে না, কিন্তু তারা খুবই উৎসাহিত ভাবে তারা এই গাড়িতে উঠে যাচ্ছে বিক্রি করে অন্যান্য সিকিউরিটি নিয়ে, এবং তারা কিন্তু খুবই মানবিক ভাবে এই খাবারগুলো দিচ্ছে। আমি বলছি যে তারাও কিন্তু নিম্ন আয়ের লোক, কিন্তু তারা আরেকজনের হাতে তুলে দিচ্ছে, তারা এটার জন্য কিন্তু বাড়তি কোনো টাকা ডিমান্ড করছে না। এই জায়গাগুলো না মানবিকতা যে চেঞ্জ। আরেকটা জিনিস আমি কিন্তু আমার বছরে শুরু করতে চাচ্ছিলাম, আমি সবসময় বলি পারিবারিক বন্ধনটা থেকে আমরা সরে এসেছিলাম। সেটা নিয়ে আমি কথা বলেছি অনেক জায়গায় যে ফ্যামিলি বন্ডেজটা বাড়াতে হবে। আমাদের সোশ্যাল মিডিয়াকে আমরা যখন এখন আমাদের সোশ্যাল মিডিয়া অনেক জরুরি এখন যে বর্তমান পরিস্থিতিতে, কিন্তু আমরা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার জন্য ফ্যামিলির সাথে ফ্যামিলি কথাই হয়, কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু আন্তরিকতা অনেক বেড়ে গেছে পরিবারের মধ্যে, বাবা মা ছেলে মেয়ের মধ্যে, আত্মীয় স্বজন। এবং আরেকটা জিনিস সবচেয়ে অপরচুনিটি আমি এটা মনে করি, যাদের সাথে অনেক সময় দেখা হওয়া খুব ডিফিকাল্ট ছিল। আমি যেমন রেগুলারলি 3-4টা জুম মিটিং করছি, কিন্তু এখন ঢাকার বাইরের সাথে আমার এই রেগুলারলি কথা বলা, ফিজিক্যালি কথা বলা সম্ভব হচ্ছে। তো আমাকে এখন রেগুলারলি বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউন, আমার ডিস্ট্রিক্টের রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, বিভিন্ন অঞ্চল আছে, রেগুলারলি আমরা তাদের সাথে মিট করছি। এটা কিন্তু একটা অপরচুনিটি। আরেকটা আপনি বলেছেন যে আড়াই প্রেসিডেন্টদের আমরা পাচ্ছি, এটা আমার 12-13তে পেস হচ্ছে। আমরা সব ক্লাবকে বলছি যে জুমে অভ্যস্ত, জুম মিটিং করতে হবে। আমরা এখন কয়েকটা ক্লাব অ্যাডপ্ট করেছে যে ফিজিক্যালিও যদি মিটিং করে তাহলে এই জুম মিটিংটা তারা আর যারা বসে থাকে বা অন্যান্য ভাবে থাকে তাহলে এখন জুমেও এটা কানেক্ট করতে পারবে, তাহলে কিন্তু তার মানে ফাঁকিবাজি করার আর কোনো সুযোগ নেই।
এটা কিন্তু মানুষজন শিখছে যে এই কালচারটার সাথে অভ্যস্ত হচ্ছে। আমাদের যে হোম অফিস করছে অনেকে, এই যে আপনি যেমন হোম অফিস করছেন, এরকম হোম অফিসে কিন্তু অনেক কর্পোরেট কালচার কিন্তু হোম অফিসে শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশে। বাইরে ছিল সেটা, বাংলাদেশের ক্ষেত্রে এখন শুরু হচ্ছে হোম অফিস। কাজগুলো কিন্তু বাসায় বসে করছে, ফ্যামিলিকে পাশে পাচ্ছে, আবার তার সেফটি অ্যান্ড সিকিউরিটিটা বজায় থাকছে। তা আমাদের যদি একটা লং টাইম প্রসেস হয়, আমাদের এই সেফটি অ্যান্ড সিকিউরিটিটা বজায় রেখে কিন্তু কাজ করতে হবে। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের যে আপনি দেখবেন যে অন্যান্য দেশে কিন্তু মাস্ক ব্যবহারটা অনেক কম প্রচলন ছিল প্রথম দিকে, সেই ওয়েস্টার্ন ইউরোপেই বলেন বা আমেরিকায় বলেন, যেখানেই বলেন। কিন্তু আমাদের দেশে শুরুতেই কিন্তু সে যেই মানুষই হোক না কেন অন্তত মাস্ক পরেছে। তার জন্য যে আমরা বলি যে এই জিনিসটা ছড়ানোটা অনেক কম বাংলাদেশে, কেন এক্ষেত্রে মনে ওইটা কাজে দিয়েছে যে এই জায়গাটায় সে রিক্সালাই বলেন, রিক্সা পুলারি বলেন, ফেরিয়ালাই বলেন, এই জায়গাটা কিন্তু তারা মাস্ক পরছে, তারা এই ডিস্টেন্সটা কিন্তু মেনটেন করছে ইচ এন্ড এভরিওয়ার। যে যখন সবজি কিনতে যাচ্ছে 5 ফিট দূরে দাঁড়িয়ে কিন্তু সবজি কিনছে, এরকমও হচ্ছে আর কি। এই জায়গাগুলো কিন্তু অভ্যস্ত হচ্ছে, যেমন জাপানে মাস্ক পরা অভ্যস্ত হয়েছে, আমি যে বাংলাদেশ বা অন্যান্য দেশে কিন্তু এখন এটা অভ্যস্ত হয়ে যাবে এই কালচারটা। এই জায়গা থেকে কিছু পজিটিভ দিক আছে, আর সবাইকে এই জায়গাটা মানতেই হবে, ডিস্টেন্স মেনটেন করে সবাইকে থাকতে হবে, আমাদের কাজ করতে হবে, আমাদের সামাজিক দায়বদ্ধতা পূরণ করতে হবে, আমাদের নিজেদের কাজ করতে হবে, কর্মকাণ্ড বজায় রাখতে হবে, হয়তো আস্তে আস্তে স্কুল কলেজ ইউনিভার্সিটি করবে, সবকিছু ওইভাবেই মেনটেন অভ্যস্ত আমাদের সবাইকে। রুবাইদ ভাই, আমরা মানে আসলে আপনার কাছ থেকেও যেমন পজিটিভ কথা শুনলাম, খায়রুল ভাইয়ের কাছ থেকে পজিটিভ কথা শুনলাম, লাইলা আপা আপনার কাছ থেকেও শুনলাম। তবে যাওয়ার আগে আমি একটা জোকস দিয়ে শেষ করতে চাই। আমি একটা ছোট পজিটিভ অ্যাড করব, প্লিজ পজিটিভ অ্যাড করি। আমি এই যে আমার হাতে সময় খুব কম, হাতের মধ্যে বাংলাদেশের মানুষ যে কত পজিটিভ, একটা উদাহরণ দিয়ে বলি। সেটা হলো আমরা যখন প্রথম উদ্যোগ নিলাম, বললাম হ্যান্ড স্যানিটাইজার বানালাম 16,000, আমরা গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমাদেরকে যে তারা উইদাউট কোনো পারিশ্রমিক তো নেই, তারা সারা দিন রাত 24 ঘন্টা খেটে আমাদের এগুলি বানিয়ে দিল, কোনো ফ্রি অফ কস্টে। শুধু আমরা মেডিসিন কিনে দিলাম, ওরা বানিয়ে দিল। সো দিস আর দ্য এক্সাম্পল অফ বাংলাদেশি পিপুল। তারা কিন্তু যে কোনো বিপদে সবাই সহযোগিতা করার মানসিকতা কিন্তু সবচেয়ে বেশি। কিছু ব্যাড সাইড আছে, অনেকে অনেক কমেন্ট করবেন, বা সেগুলি আমার মনে হয় খুবই নগণ্য পরিমাণ, কিন্তু পজিটিভ সাইডই বেশি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাত থেকে সময় আসলে শেষ হয়ে গেছে। বিজয় টিভি থেকে আমাকে বিদায় নিতে হবে। আমার হাতে এখনো ফেসবুক আছে, তবে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। যাওয়ার আগে আমি একটা জোকস বলতে চাই। এটা হচ্ছে, করোনা হওয়ার পর আমি ফেসবুকে বেশ ফ্রাস্ট্রেশনের কারণেই হোক আর যে কারণেই হোক না কেন, বেশ কিছু জোকস লিখেছিলাম। তো সেই জোকস গুলো ছিল, তার মধ্যে একটা বলি যে যদি কোনো মেয়েকে আসলে কোনো ছেলে হঠাৎ করে ডিস্টার্ব করতে থাকে, সেক্সুয়ালি হ্যারাস করতে চায়, তো তার যেটা বলা উচিত, এই ভাই একটু দূরে থাকেন, আমার কিন্তু হাঁচি হয়েছে, মানে বেশ কিছুদিন হলো, তো তাহলে সে দূরে চলে যাবে। তার মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যে দরকার, এইটার একটা ছোট উদাহরণ দিলাম। দর্শক, আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, এবং আগে যে ভদ্রতাগুলো করতেন না, সেই ভদ্রতাগুলো করা শুরু করুন। দেখবেন এমনিতেই আপনার করোনা রোগ আর আপনাকে ধরছে না। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের টেলিভিশনের সামনে পেছনে যারা কাজ করেছেন, আমাদের দর্শকরা আজকে যারা দেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে এত রাত পর্যন্ত আমাদের সাথে গেস্ট হিসেবে থেকেছেন। আর অবশ্যই আপনাদের সুস্থতা আমাদের একমাত্র কাম্য। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। ধন্যবাদ।